বেলুর মঠে ওই যে ঠাকুর বসে আছেন পদ্মাসনে, সন্ধ্যা লগনে পাখির কুজনে প্রণাম জানায় ভক্তজনে, বসে আছেন পদ্মাসনে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা সব বন্ধুরা একসাথে যাচ্ছি বেলুর মঠ। মনটা তো ভীষণ খুশি, ঠাকুরের দর্শন পাবো। ইচ্ছা আছে যদি সুযোগ হয় একটু ঠাকুরের প্রসাদও গ্রহণ করব। পরিকল্পনা অনেক রকম আছে, কিন্তু সেটা সিচুয়েশনের উপর নির্ভর করবে। চলুন যাই, আমাদের আনন্দটুকু দেখবেন। আমরা সব বন্ধুরা কত হই হই করে গোটা ট্রেন গেছি আনন্দ করতে করতে, তারপরে নেমেছি বা কী কী করেছি, কেমন থেকেছি, কেমন খেয়েছি, কেমন ঘুরেছি, সবটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিই। সবাই এসছে, हम लोग हैं। চা দিয়ে শুরু হলো আমাদের। তো এই যে সবার মুখে মুখে চা, আর চায়ের সাথে মিষ্টি মিষ্টি সব পোজ দিচ্ছে ছবির। বন্ধু বান্ধবদের সাথে গেলে এই আনন্দটা যে কী হয়, যারা যান তারা সবাই জানেন। তো তার মধ্যেই ট্রেনের মধ্যেই অলরেডি আমাদের খাবার স্টার্ট হয়ে গেছে। যারা অনেকেই আমরা সব ঘর থেকেও খাবার নিয়ে যাই, কেউ কিনে কেউ বানিয়ে। এই দেখুন গুটকা কচুরি খাচ্ছি, আবার এর মাঝে চলে এসেছে ঘুগনি। চলো, সে সবাই যদি আলাদা করে 1 প্লেট করে খেতে না পারি, সে 2 প্লেট 3 প্লেট নিয়েও সেটা শেয়ার করে আমাদের খেতে হবে। মোটমাট আনন্দ করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো সেরকমভাবেই ট্রেনটাও আপনার খুব মজা করতে করতে, খুব আনন্দ করতে করতে কাটিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার সাথে। তো চলুন আর কি কি করেছি সেটাও একটু দেখুন। আমরা নেমে গেছি বেলুর। আমরা 1 2 3 4 5 6 7 8 টাইটানিক। চলো তুলে দিয়েছি। আমরা বেলুর পৌঁছে গেছি। এখন এরপর গিয়ে কি প্রোগ্রাম আছে? স্নান করব প্রথম নাকি? তারপর মা গঙ্গাকে প্রণাম করে স্নান করে নেব। আচ্ছা, স্নান করে টিফিন করে নেব। দেখি যদি বাবা মানে সুযোগ হয় তাহলে প্রসাদ খাবো, এখানে ভোগ প্রসাদ খাবো। তারপরে কি করি সেটাও আমরা পরে বানাচ্ছি, আমাদেরকে পরে জানাচ্ছি আপনাদেরকে। জেগে নির্দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষায় আমায় তোমা ছাড়া করে, সে তৃষায় আমায় জাগায়ও না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়ও না। বেলুর মঠ। বেলুর মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। এটি হুগলি নদীর পশ্চিম তীরে ভারতের পশ্চিমবঙ্গের বেলুরে অবস্থিত। বেলুর মঠ 1897 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন, স্বামী বিবেকানন্দ শিষ্যদের একটি ছোট্ট দল নিয়ে কলম্বো থেকে ভারতে ফিরে আসেন এবং 2টির কাজ শুরু করেন, একটি বেলুরে এবং অন্যটি হিমালয়ের মায়াবতী আলমোড়াতে অদ্বৈত আশ্রম নামে
যেটা পরিচিত। মন্দির হলো রামকৃষ্ণ আন্দোলনের প্রাণকেন্দ্র। এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যা হিন্দু, ইসলামিক, বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প এবং মোটিভগুলিকে সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে একত্রিত করে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ। এখানে জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন স্বামীজি। শুধু যে আধ্যাত্মিক দিক দিয়ে এই স্থান অত্যন্ত পবিত্র তা নয়, রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু, ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। হুগলি নদীতে নৌকা বিহার করতে করতে হাওড়ার দিকে এগিয়ে গেলেই ধীরে ধীরে চোখে পড়বে বেলে পাথরের মন্দিরের চূড়ো। যত কাছে যাবেন ততই স্পষ্ট হতে শুরু করবে সেই মন্দিরের চূড়ো। এর প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ভিন্ন অনুষ্ঠান এখানে খুব ধুমধাম করে উদযাপন করা হয়। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রচুর বছর খুব জনসমাগম হয়ে থাকে। বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগত দর্শক ও পুণ্যার্থীদের দর্শনের জন্য নিমিত্ত মঠ ও মন্দিরের দ্বার খোলা হয়। দেশ ও বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। মন্দিরের গর্ভগৃহ যেন পবিত্রতার প্রতিমূর্তি। সাজসজ্জাবিহীন হলেও নির্মলতা যেন এখানে সদা বিরাজমান। আর সেখানে স্থাপিত শ্রীরামকৃষ্ণের মূর্তিটি সাদা ইতালীয় মার্বেলের ভাস্কর্য। একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর বসে আছে সেই মূর্তি। নিচের আয়তাকার বেদিটি শিবের ডমরুর মতো মাঝখানে বাঁকা। বেদির সামনে ডান ও বাঁ পাশে একটি হামসা খোদাই করা আছে। রামকৃষ্ণের মূর্তির বাঁ দিকের পূর্ব দেয়ালে একটি কুলঙ্গিতে সংরক্ষিত রয়েছে সারদা দেবীর পায়ের ধুলো। সেটিও নিয়মিত পুজো করা হয়। পশ্চিম দেয়ালের কুলঙ্গিতে রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ। এটি বাণেশ্বর শিব নামেই পরিচিত। যাই হোক, বেলুড় মঠের ইতিহাস অনেক, আমরা অনেকেই তার পুরোটা জানি না। যেটুকু জানা যায় বই পড়ে, যেটুকু বোঝা যায় বড় বড় মনীষীদের কাছে, স্বামীজিদের কাছে গল্প শুনে, সেটুকুই আমরা বলতে পারি বা বুঝতে পারি। তো যাই হোক, চলুন এবার আমরা একটু ভোগ প্রসাদের দিকে যাই। ভোগ প্রসাদ আগেই আপনারা দেখলেন, স্নান করলাম, স্নান করে আমরা একটু রেস্ট করে একটু টিফিন করে তারপর আমরা কুপন টুপন আগেই কেটে নিয়েছিলাম। এবার আমরা চললাম ভোগ ঘরের দিকে। আর এই দেখুন, যেতে যেতেই দেখতে পাচ্ছি এখানে এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে মা দুর্গার আসার প্রস্তুতি। এখন থেকে না, সময় তো আর চলেই এলো। এই যে বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, চতুর্দিকে গোটা মঠ জুড়ে তার ব্যবস্থা হচ্ছে, দেখেও ভালো লাগলো। দুর্গাপুজোর সময় তো প্রচুর ধুম হয়, আপনাদেরকে বললাম। বিশেষ করে কুমারী পুজো যাওয়ার সৌভাগ্য হয় না, তো এখন এটা দেখেও বেশ একটা পুজো পুজো ব্যাপার এসে গেছে ঠাকুরের ওখানে, ভালোই লাগলো। ভোগঘরের দিকে যেতে যেতে গঙ্গা বক্ষের যে হাওয়া পাবেন, একদম আপনার ভেতর জুড়িয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। আর তার সাথে অবশ্যই ঠাকুরের প্রসাদ পাবার তো একটা অন্যরকম চাহিদা বা ভালো লাগা থাকবেই। তো চলুন, আমিও এগিয়ে এগিয়ে যাচ্ছি ভোগঘরের দিকে। গিয়ে আপনাদের সাথে ভোগঘরটা শেয়ার করব, দেখাবো। আর তার আগে বলে রাখি, কেমন লাগলো ব্লগটি জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদেরকেও আমার তরফ থেকে সব সময় এত ভালোবাসা। দেখুন, সামনে ভোগঘরে যেতেই দেখবেন খুব সুন্দর সবুজ মাঠ, তার মধ্যে ঘাসের মধ্যেই
হাতির ডিজাইন করে বেশ সুন্দর লাগছে দেখতে, ছবি তো তুলতেই হবে। তো চলুন আমরা ভোগ ঘরটা এবার দেখি, ভোগ প্রসাদ খাই। ভোগ প্রসাদও খুব সুন্দর ছিল, সব গরম গরম পরিবেশন, বসার ব্যবস্থা খুব ভালো। এখন আপনারা যেই যান, নিচে বসতে পারি না, ওপরে এরম ব্যাপার কোনো থাকবে না, সবার জন্য খুব সুন্দরভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু একটা তৈরি হচ্ছে, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, পৌঁছে গেছি ভোগ ঘরে। মা যেরকম সকলকে খাওয়াতে ভালোবাসেন, সেরকমই ভোগ ঘরে মায়ের একটি বসে থাকা ছবি আছে। মা সকল শিষ্যদের বসে বসে খাওয়াচ্ছেন, ঠাকুরের ছবি, মায়ের ছবি। আর এই যে বহু ভক্ত মানুষ বসে পড়েছেন। 11:30 থেকে 12টার মধ্যে ভোগ খাওয়া শুরু হয়ে যায়। বহু 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 মানুষ। আমরাও এই 11:45 নাগাদ গিয়ে পৌঁছে গেছিলাম, ভোগ খেয়েছি, ভীষণ ভালো ভোগ খেয়েছি। পরিবেশন খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বহু লোকের ব্যবস্থা, বহু লোকের। এই যে এগুলো এখন সব ফাঁকা আছে, আমরা বসে থাকতেই অর্ধেক কিন্তু ভর্তি হয়ে গেল। তো আপনারাও দেখে নিলেন, যারা যাবেন, খেতে চাইবেন, ভোগের কোনো মূল্য নেই। আপনি খুশি হয়ে যেটা দেবেন সেটাই ওনাদের ভোগের মূল্য হবে, কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই। তো যাই হোক, আমরাও সেরকম কিছু ঠাকুরের চরণে দিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম। গরম গরম খাবার ছিল, একদম মন শান্তি করে, মনে তৃপ্তি নিয়ে মাকে, ঠাকুরকে, স্বামীজিকে স্মরণ করে খুব শান্তি করে ভোগ খেলাম। তো আপনারাও আমাদের সাথে বেলুড় দর্শন কেমন লাগলো জানাবেন, আশা করি ভালোই লেগেছে। আর কি কি করতে হবে সেটা তো বলেই দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ।